সবাইকে স্বাগত। আচ্ছা, বিংশ শতাব্দীর এমন একটা কবিতা আছে যেটা শুধু শব্দ দিয়ে গড়া নয়, বরং অত্যাচারের বিরুদ্ধে যেন এক গর্জন। হ্যাঁ, আজ আমরা মায়া অ্যাঞ্জেলুর সেই অসাধারণ সৃষ্টি স্টিল আই রাইজের গভীরে ঢুকে দেখব। চলুন আর দেরি না করে সরাসরি কবিতার শব্দগুলোর মধ্যে চলে যাই। দেখুন, এটা কিন্তু শুধু একটা ঘোষণা নয়, এটা যেন ইতিহাসের পাতায় খোদাই করা এক প্রতিজ্ঞা। তো এই অসাধারণ সৃষ্টির আসল শক্তিটা বোঝার জন্য আমরা মোট 5টা ধাপে এগোব। একদম কবিতার শব্দ থেকে শুরু করে এর যে বিশাল তাৎপর্য, সবকিছু নিয়েই কথা হবে। আচ্ছা, তাহলে প্রথমেই যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হলো এই কবিতার প্রেক্ষাপটটা ঠিক কী, আর এর পেছনের সেই অদম্য কণ্ঠস্বরটাই বা কার। দেখুন, একেবারে শুরুতেই কবি একটা অসম লড়াইয়ের ছবি আমাদের সামনে তুলে ধরছেন। ভাবুন তো, একদিকে আপনাকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা চলছে, মিথ্যে দিয়ে আপনার অস্তিত্বকে ঢাকার চক্রান্ত হচ্ছে, আর অন্যদিকে আপনি প্রতিজ্ঞা করছেন যে ধুলোর মতো আপনি আবার উঠে দাঁড়াবেনই। এটা একটা প্রাকৃতিক অবশ্যম্ভাবী প্রতিজ্ঞা। এর বাংলাটা করলে দাঁড়ায়, তুমি আমাকে ইতিহাসে লিখে রাখতে পারো তোমার তিক্ত বিকৃত মিথ্যে দিয়ে, তুমি আমাকে একেবারে ধুলোয় মারিয়ে যেতে পারো, কিন্তু তবুও ধুলোর মতোই আমি উঠব। আচ্ছা, এবার চলুন কবিতার আরও গভীরে যাই আর দেখি কবি ঠিক কিভাবে এক এক করে অত্যাচারীর ক্ষমতার দম্ভটাকে একেবারে গুড়িয়ে দিচ্ছেন। এই পর্যায়ে এসে কবি কিছু অলংকারিক প্রশ্ন করা শুরু করেন, মানে এমন প্রশ্ন যার উত্তর চাওয়াটা আসল উদ্দেশ্য নয়, বরং অত্যাচারীর মানসিকতাটাকেই আয়নার মতো তার সামনে তুলে ধরা। তিনি যেন বলতে চাইছেন, আমার এই যে একটা উদ্ধত ভাব, এটা কি আপনাকে খুব বিরক্ত করছে? আর এই প্রশ্নগুলো করার মধ্যে দিয়ে কিন্তু তিনি পুরো পরিস্থিতিটার নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিচ্ছেন। আর এখানেই কবির আত্মবিশ্বাসটা ফুটে উঠছে একটা দারুণ হাইপারবোল বা অতিরঞ্জনের মাধ্যমে। তিনি বলছেন, কারণ আমি এমনভাবে হাঁটি যেন আমার বসার ঘরেই তেলের কুয়ো পাম্প করছে। ভাবুন একবার, এটা কিন্তু কোনো টাকা পয়সার কথা নয়, এটা হলো ভেতরের আত্মমর্যাদার একটা রূপক, এমন এক সম্পদ যা এতটাই বেশি যে কেউ চাইলেই তা কেড়ে নিতে পারবে না। এখানে কবি যেন অত্যাচারীর মনের ইচ্ছাটাকেই ব্যঙ্গ করে তুলে ধরছেন। বাংলায় এর মানে হল, তুমি কি আমাকে ভাঙা দেখতে চেয়েছিলে? মাথাটা নত আর চোখটা নামানো, কাঁধগুলো চোখের জলের মতো ঝরে পড়ছে, আর আমার কান্নায় আমি দুর্বল হয়ে পড়েছি। মানে অত্যাচারী ঠিক যে দৃশ্যটা দেখতে চেয়েছিল, কবি ঠিক সেটাই বর্ণনা করছেন। কিন্তু মজার ব্যাপার হলো, এটা কিন্তু দুর্বলতার স্বীকারোক্তি নয়, একদমই না, বরং এই ছবিটা এঁকে কবি আসলে অত্যাচারীর প্রত্যাশাটাকেই প্রত্যাখ্যান করছেন। তিনি দেখিয়ে দিচ্ছেন যে তিনি খুব ভালো করেই জানেন অত্যাচারী কি চায়, আর তিনি ঠিক তার উল্টোটা হতে চলেছেন। এবার সুরটা কিন্তু আরও একটু চড়ে গেল। খেয়াল করুন, কবির ভাষাটা সাসিনেস বা উদ্ধত আচরণ থেকে সরাসরি হটিনেস বা ঔদ্ধত্যে চলে গেল। এই পরিবর্তনটা আসলে তার ক্রমবর্ধমান আর আপসীন গর্বকেই প্রকাশ করে। তিনি যেন সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছেন, আমার এই ঔদ্ধত্য কি আপনাকে অপমানিত বোধ করাচ্ছে? আর এর পরের রূপকটা তো আরও গভীর, কারণ আমি এমনভাবে হাসি যেন আমার নিজের বাড়ির উঠোনেই সোনার খনি রয়েছে। তেলের কুয়োর মতো এটাও একটা ব্যক্তিগত সম্পদের প্রতীক, কিন্তু এবার এটা আর বস্তুগত নয়, এটা হলো আনন্দ আর ভেতরের শক্তির এক অফুরন্ত উৎস। কবিতার ঠিক এই জায়গাটায় এসে আমরা একটা দারুণ মোড় দেখতে পাই। এখানে কবির কণ্ঠস্বরটা আর শুধু ব্যক্তিগত থাকছে না, এটা হয়ে উঠছে যেন এক জনগোষ্ঠীর ইতিহাস। এখানে কবি তার ব্যক্তিগত লড়াইকে দাস প্রথা আর ঐতিহাসিক অবিচারের মতো বিশাল এক যন্ত্রণার সঙ্গে জুড়ে দিচ্ছেন। ইতিহাসের লজ্জার কুঁড়েঘর থেকে আমি উঠি, যন্ত্রণায় ভরা অতীত থেকে আমি উঠি, এই লাইনগুলো ব্যক্তিগত কষ্টের অনেক ঊর্ধ্বে উঠে যায়। সুতরাং আসল ব্যাপারটা হলো, এখানে আমি বা আই শব্দটা আর একজন ব্যক্তি নয়, এটা প্রজন্মের পর প্রজন্মের সম্মিলিত কণ্ঠস্বর হয়ে উঠছে, একটা বিশাল জনগোষ্ঠীর ঘুরে দাঁড়ানোর আওয়াজ। কি শক্তিশালী একটা রূপক, তাই না? আমি এক কালো সমুদ্র, লাফিয়ে ওঠা এবং প্রশস্ত, উচ্ছ্বসিত ও স্ফীত হয়ে আমি জোয়ারে ভেসে চলি। এর মানে হল, এই শক্তি একটা বিশাল, অপ্রতিরোধ্য,
প্রাকৃতিক শক্তির মতো। সমুদ্রকে যেমন দমিয়ে রাখা যায় না, ঠিক তেমনি এই জনগোষ্ঠীর উত্থানকেও কেউ আটকাতে পারবে না। এই অংশটা যেন একটা বিজয়ের যাত্রাপথ। দেখুন, যাত্রাটা শুরু হচ্ছে ভয় আর সন্ত্রাসের রাতকে পেছনে ফেলে। তারপর আসছে একটা পরিষ্কার সুন্দর ভোর। এই যাত্রায় সঙ্গে থাকছে পূর্বপুরুষদের দেওয়া শক্তি আর ঐতিহ্য। আর শেষে কবি নিজেই হয়ে উঠছেন সেই স্বপ্ন আর আশা যে একজন দাস দেখত। আর সবশেষে এই যে ৩ বার পুনরাবৃত্তি, আমি উঠি, আমি উঠি, আমি উঠি, এটা একটা অদম্য মন্ত্রের মতো কাজ করে। এটা আর কোনো সম্ভাবনা নয়, এটা একটা নিশ্চিত ঘোষণা। প্রত্যেকবার বলার সাথে সাথে এর শক্তি যেন বেরিয়ে চলেছে। তো প্রশ্ন হল, এই কবিতার এত শক্তির উৎসটা কি? চলুন এবার কবির ব্যবহার করা কিছু সাহিত্যিক কৌশল বা হাতিয়ারগুলো একটু ভেঙে দেখি, যা এই কবিতাকে এতটা শক্তিশালী করে তুলেছে। পরীক্ষার জন্য এই অংশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, কবিতার মূল ভাব বা থিম হল অদম্য প্রতিরোধ বা আনব্রেকেবল রেজিলিয়েন্স। যে কোনো বড় প্রশ্নের জন্য, ধরুন ৬ নম্বরের প্রশ্ন, এই থিমটাই কিন্তু মূল উত্তর। আর এই ভাবকে ফুটিয়ে তুলতে কবি কিছু দারুণ কৌশল ব্যবহার করেছেন। যেমন ধরুন, লাইক ডাস্ট আল রাইজ, এটা একটা উপমা বা সিমিলি। ২ নম্বরের প্রশ্নের জন্য এটা একটা দারুণ উদাহরণ। এটা প্রতিরোধকে ধুলোর মতো এক প্রাকৃতিক শক্তির সাথে তুলনা করে, যাকে চাইলেও দাবিয়ে রাখা যায় না। আবার আই এম আ ব্ল্যাক ওশেন, এই রূপক বা মেটাফর ব্যবহার করে তিনি সম্মিলিত শক্তির একটা ধারণা দিচ্ছেন। আর ওই যে অলংকারিক প্রশ্নগুলো, ওগুলো তো সরাসরি অত্যাচারীকে চ্যালেঞ্জ করে গল্পের নিয়ন্ত্রণটা নিজের হাতে নিয়ে নিচ্ছে। সব শেষে চলুন একটু ভাবি, এই কবিতাটা লেখার এতগুলো বছর পরেও কেন আজও সারা পৃথিবীতে এতটা প্রাসঙ্গিক আর শক্তিশালী? এর কারণ হল, এই কবিতাটা ব্যক্তিগত যন্ত্রণাকে ছাপিয়ে আশার এক সর্বজনীন সঙ্গীতে পরিণত হয়েছে। এর বার্তাটা কোনো নির্দিষ্ট সময় বা জায়গার মধ্যে আটকেনি। যে কোনো মানুষ, যিনি কোনো প্রতিকূলতার মুখোমুখি হচ্ছেন, তিনি এই কবিতার মধ্যে নিজের মনের জোর খুঁজে পান। এই কবিতা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে। আচ্ছা, যদি মায়া অ্যাঞ্জেলো আজ স্টিল আই রাইজ লিখতেন, তাহলে তিনি কার বা কিসের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন? এই প্রশ্নটাই কিন্তু আমাদের সময়ে ন্যায় বিচার আর মর্যাদার জন্য যে লড়াইগুলো চলছে, সেগুলোর ক্ষেত্রে কবিতাটা চিরন্তন প্রাসঙ্গিকতাকে তুলে ধরে। আমাদের এই বিশ্লেষণে যোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। স্টিল আই রাইজ কবিতাটা আপনার কাছে কী অর্থ বহন করে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর ভবিষ্যতে কোন সাহিত্যকর্ম নিয়ে এমন গভীর বিশ্লেষণ দেখতে চান, সেটাও আমাদের জানাতে ভুলবেন না। এই ধরনের বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা ভাবতে পারেন। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। আর মনে রাখবেন, সাহিত্যের শক্তিই আমাদের চারপাশের বিশ্বকে নতুনভাবে দেখতে আর বুঝতে সাহায্য করে।